সেই দিন আমার স্বামী মারা যাওয়ার ঠিক 10 মিনিট আগে এত ঘুম এসেছিল যে আমি একটা সেকেন্ড বসতে পারছিলাম না। মেয়েটা তার বাবার পায়ের কাছে বসে ঘুমাচ্ছে আর আমি তার কানের কাছে গিয়ে বললাম, আমি আপনার মাথার পাশেই আছি। তখন তিনি হাতে ইশারা দিয়ে বললেন, ঠিক আছে। তখন মাথার পাশেই একটু শুয়েছিলাম আর ঠিক 10টা মিনিট পরেই আমার স্বামী পৃথিবীর সকল মায়া ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলেন। এমন সময় তার দ্বিতীয় স্ত্রী এসে আমায় গালাগালি করতেছে, কেন বসে বসে ঘুমাচ্ছি। তার কথায় জবাব না দিয়ে আমার স্বামীর দিকে তাকিয়েই দেখলাম নিঃশ্বাস বন্ধ। হয়তো আমার সামনে তার মারা যাওয়াটা সহ্যহীন হয়ে যেত, তাই আল্লাহ তাআলা তার ঠিক 10 মিনিট আগে এত ঘুম দিয়েছিল। অথচ তার আগে 3টা দিন 3টা রাত আমি একটা মুহূর্তের জন্যও ঘুমাইনি। আমি অনেক বড় করে চিৎকার দিলাম আর পরিবারের সবাই আসলো। এসে দেখলো সোহানের মাথার পাশে আমি আর আমার মেয়ে কান্না করতেছি। তার দ্বিতীয় স্ত্রী এতটাই অমানুষ ছিল যে সোহানার বাবা যেদিন মারা গিয়েছিল সেই দিনও আমায় ছাড় দেয়নি। বোনেরা আসছে তখন উনি চিৎকার করে বলতেছে, কামলাটায় মাথার পাশে বসে বসে ঘুমাইছে, কোনো খেয়াল রাখে নাই, সবাইকে বলতেছে। অথচ তার সব খাট্টাখাটনি কিন্তু আমিই করেছিলাম। যাই হোক, বড় বোন নিষেধ করার পর আর এ নিয়ে কিছু বলে নাই। রীতিমতো আমার স্বামীর দাফন কাফনও হয়ে গেল। আমার কান্নায় গাছের পাতাগুলো পর্যন্ত ঝরেছিল, কিন্তু সে বলছিল আমি নাকি কাহিনী করি। তবুও কিছু বলি নাই। কিন্তু মরার ঠিক 3 দিন পরেই আমার শাশুড়ি আর সতীর নামের অমানুষটা এসে বলতেছে, আমার ছেলেই যখন চলে গেছে তাহলে আর তোমার এখানে থাকার দরকার নাই, চলে যেও আজ। কিন্তু তখন এইটুকু মেয়ের কথা শুনে আমার সেদিন খুব কষ্ট লেগেছিল। ওর দাদুর পায়ে ধরে বলতেছে, দাদু আর একদিন পরেই তো 4 দিন হয়ে যাবে, তখন আমার আব্বুর রুহু তোমাদের বাড়ি থেকে চলে যাবে আর আমরাও চলে যাব। তখন এটা বলে কান্না করে দেয়। এতই অমানুষ ছিল এই বাচ্চাটার। এরকম একটা কথা শোনার পরেও বলতেছে আমার বড় মেয়ে কয়টা টাকা দিবে সেটা দিয়ে মিলাদের কাজ সম্পূর্ণ করব। মিলাদ হয়ে যাওয়া মাত্রই তোমরা চলে যাবা খাওয়া দাওয়ার আগেই। আমি বললাম, ঠিক আছে মা, তাই হবে। মনে মনে ভাবলাম, এতটা বছরই কষ্ট করে আসলাম, তাহলে আর একটা দিনের জন্য পারবো না কেন? সেই দিন আর আমাকে আর আমার মেয়েকে খাবারের জন্য ডাকলো না। মধ্যরাতে সোহানাকে একটু পানি এনে দিয়েছিলাম। তখন সোহানা বলে, মা আমার কি নানু ভাইয়া নাই? আমরা কাল নানু ভাইয়ের বাড়িতেই গিয়ে খাবো। মা তুমি কান্না করো না, আমার একটু ক্ষুধা পায়নি। আর এইদিকে নিজের জামা দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। অর্ধেক রাত পর্যন্ত মা আর মেয়ে অনেক কান্নার পর মেয়ে ঘুমিয়ে গেল। তখন আমিও ঘুমিয়ে গেলাম। সকাল ভোরে ঘুম থেকে উঠে নিজ হাতে সবজি কাটাকাটি করে সব কাজ করার পরে এবার মিলাদ শেষে বাড়ির ছোট বউ সোহানাকে ডাক দিল। তখন সোহানা ভেবেছিল ছোট মা খেতে ডেকেছিল, কিন্তু ওর ধারণা ভুল ছিল। আমি তো তাকে হাড়ে হাড়ে চিনতাম, কিন্তু সোহানা হয়তো এখনো চিনতে পারেনি। হাসি মুখে দৌড়ে গিয়ে বলে, কি ছোট মা, আমায় ডাকছো? এই তো আমি। তখন সে বলল, তারা ব্যাগ গুছিয়ে নে, মা বলছে চলে যেতে। তাদের কথা মতো আমি আর আমার মেয়ে ব্যাগ গুছিয়ে চলে আসলাম চিরবিদায় নিয়ে। সেখান থেকে আসলাম বাবার বাড়িতে। এসে দেখলাম ঘর তালা। তখন পাশের বাড়িতে গেলাম, আবুল কাকাকে জিজ্ঞেস করলাম, কি খবর কাকা, আব্বা যে বাড়িতে নাই আর বোন কোথায়, ঘর তালা কেন? আবুল কাকার চোখের পানি দেখে বুঝতে পেরেছিলাম। কাকা জানালো যে, মা তোর বাবা তো আরো 8 মাস আগে গাছ কাটতে গিয়ে স্ট্রোক করে মারা যায়। বাড়িতে আনার সুযোগটুকুও পাইনি আমরা। সাথে সাথে মাটিতে বসে পড়লাম খবরটা শুনে। আর বোনের নাকি অনেক বড় ঘরে বিয়ে হয়েছে, সম্পর্ক করে বেশ সুখেই আছে। একটু খুশি হইলাম যে আমার মতো এত অশান্তি করতে হবে না। বোনের নাম্বার জোগাড় করে ফোন দিলাম যে, বোন আমি শারমিন। একটা বিষয় অবাক লাগলো যে বোন প্রথমে চিনতে পারে নাই, পরে চিনল। 1000 টাকা চাইলাম যে, বোন আমি আর আমার মেয়েটা আপাতত কিছু বাজার করে খাওয়ার জন্য 1000 টাকা দে। বোন বলল যে আচ্ছা দিবনে। খারাপ লাগলো একটা বিষয় যে বোনের জন্য ছোটকালে এত করলাম, নিজে না খেয়ে ওরে খাওয়ালাম, নিজে না পড়ে ওরে পড়ালাম। মা ছিল না ঠিক, কিন্তু ওরে কখনো এই অভাবটা বুঝতে দেয়নি। আর সেই বোন এখন আমায় একটা বার আপু বলল না, শুধুই আপনি আপনি বলে কথা শেষ করলো। তো যাই হোক, 3-4 দিন কেটে গেল, বোনের কোনো খবর নাই। এই 3টা দিন মেয়েকে নিয়ে খুবই কষ্টে কাটাচ্ছিলাম। শেষ কোনো উপায় না পেয়ে 3 দিন পরে আবারও কল দিলাম যে, বোন তোর বাসার ঠিকানাটা দে, আমি আর আমার মেয়ে এসে তোর সাথে দেখা করে যাই। কিন্তু বোন যে রিপ্লাইটা দিল, এরকম